আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর, ইনস্ট্রাক্টর নন-টেক সমাজ বিজ্ঞান। আজকে তোমাদের সাথে এটি পঞ্চম ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব পৌরবিজ্ঞানের পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় এবং অর্থনীতির প্রথম অধ্যায়। এই ক্লাস থেকে আজকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো: জাতিসংঘ কি, জাতিসংঘ কিভাবে গঠিত হয়েছে, জাতিসংঘ গঠনের লক্ষ্য উদ্দেশ্য জানবো, জাতিসংঘের শাখা প্রশাখা ও বিভিন্ন শাখা প্রশাখার কার্যাবলী সম্পর্কে জানবো, জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা কি সে সম্পর্কে জানবো, নৈতিকতা কি, মূল্যবোধ কি, সুশাসন কি এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা কি এ সম্পর্কে আমরা বিশদভাবে জানবো। অর্থনীতি কাকে বলে, ব্যষ্টিক অর্থনীতি অর্থনীতি কি, সমষ্টিক অর্থনীতি কি, অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা কি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংবিধান, সরকার, সরকারের শ্রেণীবিভাগ, আইন, আইনের উৎস। আশা করছি তোমরা যে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ এবং বাসায় ভালো করে পড়াশোনা করেছ। দীর্ঘ প্রায় 18 মাস পরে তোমরা আবার সরাসরি যে প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারছো, পাশাপাশি অনলাইনে থিওরি ক্লাসগুলোতে তোমরা অংশ নিচ্ছ। তোমরা ক্লাসের মাঝে বাড়ির যে কাজ থাকবে সেগুলো জানতে পারবে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, সেই হোমওয়ার্ক গুলো সঠিকভাবে সম্পন্ন করবে। ইতিমধ্যে হয়তো তোমরা অবগত হয়েছে যে এই মাসের 25 তারিখ থেকে তোমাদের পর্ব মধ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আজকের এই ক্লাসে এই বিষয়বস্তু থেকে তোমাদের মিড টার্ম এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়া হবে। সেভাবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে, তাহলে উভয় পরীক্ষাতেই তোমরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে। আমরা জাতিসংঘ কি এ সম্পর্কে প্রথমে আলোচনা করতে চাই। জাতিসংঘ শব্দটির ইংরেজি শব্দ হলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। এই জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট আলোচনা করলে ফিরে যেতে হবে সেই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে পৃথিবীব্যাপী যে মারণাস্ত্র বা ধ্বংসযজ্ঞ সংগঠিত হয় এবং এই বিশ্বযুদ্ধটি 1919 সাল পর্যন্ত চলমান ছিল। 1920 সালে তখন বিশ্ব নেতৃবৃন্দ সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ মানব জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য লীগ অব নেশন গঠন করে। কিন্তু এই লীগ অব নেশন প্রতিষ্ঠিত হলেও এই সংগঠনটি বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ অস্ত্র নিয়ন্ত্রণ, যুদ্ধ মনোভাবাপন্ন মনোভাব প্রশমিত করা, যুদ্ধ বন্ধ করা বা পরস্পর বিরোধ দমন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়, যার প্রেক্ষাপটে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। এই বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা বেশি ধ্বংসযজ্ঞ সাধিত হয় এবং এই মাত্র 20 বছরের মাথায় আরো ভয়াবহ মারণাস্ত্রের আবিষ্কার হয় এবং সেই মারণাস্ত্রের ব্যবহার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে থাকে। আমরা সকলেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে অ্যাটম বোমা নিক্ষেপ করা হয়, যার প্রভাব এখনো সেখানে বিদ্যমান রয়েছে। তো এই প্রেক্ষাপটে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রথম উদ্যোগ গ্রহণ করেন কিভাবে এই যুদ্ধকে নিয়ন্ত্রণ করা যায়, বন্ধ করা যায় এবং পরবর্তীতে যাতে বিশ্বে কোথাও যুদ্ধের মতো মরণঘাতী পরিস্থিতি সৃষ্টি না হয়, মানুষের বিরুদ্ধে যাতে অস্ত্রের ব্যবহার না করা হয় এবং এই ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ পরিচালিত না হয়, সেই লক্ষ্যে একটি শক্তিশালী সংগঠন সৃষ্টি করা প্রয়োজন, গঠন করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের সূত্রপাত ঘটে
জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর 51টি সদস্য রাষ্ট্রের স্বাক্ষরের মধ্য দিয়ে। এই জাতিসংঘ গঠনের কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা বা রক্ষা করা, বিশ্বের বিভিন্ন জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, আন্তর্জাতিক শান্তি ভঙ্গের হুমকি রোধ করা এবং আক্রমণাত্মক কার্যকলাপ বন্ধ করা, আন্তর্জাতিক আইন দ্বারা আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা, বিশ্বের সকল মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষা করা। এই উদ্দেশ্যগুলোকে, এই লক্ষ্যগুলোকে সামনে রেখে বিশ্বের 51টি দেশ যৌথ স্বাক্ষরের মধ্য দিয়ে জাতিসংঘের অগ্রযাত্রা শুরু হয় 24 অক্টোবর 1945 সালে। এই জন্য 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193 এর অধিক। এই জাতিসংঘ কর্তৃক কিছু অধিকারকে মানুষের মৌলিক ও মানবাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের যখন সাধারণ পরিষদের অধিবেশন বসে, তখন এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়। সকল মানুষই জন্মগতভাবে স্বাধীন এবং সমান অধিকার ও মর্যাদার অধিকারী। এ ব্যাপারে ধর্ম, বর্ণ, বংশ, নারীত্ব, পুরুষত্ব, ভাষা, রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো ক্ষেত্রে মর্যাদার কোনো পার্থক্য করা বা ভেদাভেদ করা যাবে না। প্রত্যেক ব্যক্তির নিজের জীবন স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে অধিকার ভোগ করবে। কাউকে দাসত্বে বা গোলামিতে আবদ্ধ করা যাবে না। দাস ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ। কারো উপর উৎপীড়ন, নিষ্ঠুরতা, অমানুষিক, মানহানিকর ব্যবহার বা বিনা বিচারে শাস্তি প্রদান করা যাবে না। আইনের চোখে সকলেই সর্বত্র সমান অধিকার ভোগ করবে। আইন বা সংবিধান কর্তৃক প্রদত্ত কোনো মৌলিক অধিকার কেউ ভঙ্গ করলে তার ফলপ্রসূ প্রতিকার পাওয়ার অধিকার সকলেরই থাকবে। খামখেয়ালি বা স্বেচ্ছাচারী ভাবে কাউকে ধৃত বা আটক করা বা নির্বাসন দেওয়া যাবে না। কারো গোপনীয়তা, পরিবার, গৃহ, যোগাযোগে হস্তক্ষেপ করা যাবে না, কিংবা কারো মর্যাদা বা সুনামের ক্ষয়ক্ষতি করা যাবে না। এই বিষয়গুলোকে জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে মৌলিক মানবাধিকার হিসেবে অনুমোদন করা হয়েছে। এই জাতিসংঘ গঠনের পর জাতিসংঘকে প্রায় 6টি প্রধান শাখায় বিভক্ত করা হয়েছে। এই শাখাগুলো স্ব গঠন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে বিশ্বের জাতিসংঘের লক্ষ্য, উদ্দেশ্য এবং মানবাধিকার বাস্তবায়নে কাজ করে থাকে। জাতিসংঘের এই প্রধান শাখাগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ সচিবালয় বা সেক্রেটারিয়েট। সাধারণ পরিষদ হলো জাতিসংঘের সর্বোচ্চ ফোরাম। জাতিসংঘের প্রত্যেক সদস্য রাষ্ট্র এই পরিষদের সদস্য। এই পরিষদের সদস্যদের ভোটে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 5 বছরের জন্য। আর জাতিসংঘের একজন মহাসচিব নিযুক্ত হন। তিনি 5 বছরের জন্য নিযুক্ত হন। তাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করে থাকে। সাধারণ পরিষদের সভা প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহের মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের প্রত্যেকটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা অংশগ্রহণ করে। এতে বিভিন্ন দেশের যে অমীমাংসিত সমস্যা আছে, বিভিন্ন ধরনের নির্বাচন রয়েছে, জাতিসংঘের আর্থিক বাজেট অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। বিভিন্ন বিষয় পর্যালোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ ও প্রতিবেদন প্রকাশ করা হয়। বিভিন্ন সংস্থার, জাতিসংঘের অঙ্গ সংগঠনের কার্যক্রম নির্ধারিত হয়। বিশ্ব মতামত প্রকাশের সুযোগ সৃষ্টি হয়।
যেহেতু এই পরিষদের অধিবেশনে বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানগণ অংশ নেন, তাতে বিশ্ব নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সমস্যাগুলো উঠে আসে এবং প্রতিকারের উপায় নির্ধারিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর একটি পরিষদ বা শাখা। এই পরিষদের সদস্য সংখ্যা সর্বমোট 15 জন বা 15টি রাষ্ট্র। তার মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া। এই 5টি সদস্য রাষ্ট্র ছাড়াও এই পরিষদের আরো 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র 2 বছরের জন্য সাধারণ পরিষদের সুপারিশ ক্রমে মনোনীত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। এ ভেটো হলো আমি মানি না, অর্থাৎ নিরাপত্তা পরিষদের কোন সিদ্ধান্তের বিপক্ষে যদি কোনো স্থায়ী সদস্যের একটি সদস্য রাষ্ট্র এই মতামত ব্যক্ত করে যে আমি এই সিদ্ধান্তের সাথে একমত নই বা মানি না, তাকে ভেটো বলা হয়ে থাকে। নিরাপত্তা পরিষদের এই ভেটো প্রদানের ক্ষমতা শুধু 5টি সদস্য রাষ্ট্রের রয়েছে। আমরা জানি যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ যখন সংগঠিত হয়, তখন নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র তার সদস্য রাষ্ট্রদের বা তার শাখার সদস্যদের উত্থাপন করে যে পাকিস্তানের আহ, পূর্বাংশে রাষ্ট্রদ্রোহীরা মাথাচড়া দিয়ে উঠেছে, তাদেরকে দমন করার জন্য নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে অভিযান চালানো হবে। তখন রাশিয়া এই সিদ্ধান্তের বিপক্ষে ভেটো দিয়েছিল, যার প্রেক্ষাপটে আমরা অতি সহজেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি করতে পেরেছি এবং আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। এই জাতিসংঘে বাংলাদেশের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যদি দেখি যে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা কি, জাতিসংঘের যত আন্তর্জাতিক মিশন রয়েছে যেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কার্যক্রম পরিচালনা করা হয়, সেই কার্যক্রমগুলোতে বাংলাদেশ সর্বাধিক অংশগ্রহণ করে থাকে। আমরা যদি বিশ্বের বিভিন্ন ইরাক ইরান যুদ্ধ থেকে চিন্তা করি, হাইতি, সিয়েরা লিওন, আফ্রিকার বিভিন্ন দেশে যেখানে জাতিগত দ্বন্দ্ব ছিল, গৃহযুদ্ধ ছিল, প্রত্যেকটা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা সর্বদা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং কৃতিত্বের সাথে শান্তি প্রতিষ্ঠায় অভূতপূর্ব ভূমিকা রেখেছেন এবং এখনো রেখে চলছেন। শুধু যুদ্ধ বন্ধ নয়, অনগ্রসর রাষ্ট্রগুলোতে তাদেরকে অগ্রসর করার পিছনে, সচেতনতার পিছনে, তাদের উন্নয়নে, তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন দেশে জাতিসংঘ পরিচালিত মিশন সমূহে এখনো পর্যন্ত আমাদের দেশের শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে আমাদের সামরিক, আধা সামরিক, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন সামরিক সদস্যরা এবং অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসার দাবিদার হয়েছেন এবং বেশ কৃতিত্ব অর্জন করেছেন। এবং আমাদের অনেক দেশের সৈনিক এবং অফিসাররা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের এই ভূমিকা ছাড়াও জাতিসংঘ কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্তে বাংলাদেশ সেই কার্যক্রমে অংশগ্রহণে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরপরে আসে যে নৈতিকতা কি। আমরা নৈতিকতা কি, নৈতিকতা হলো সামাজিক কিছু রীতিনীতি বা বিধিবিধান যেগুলো মানুষ নৈতিকভাবে মেনে চলতে বাধ্য থাকে। সমাজের প্রতিটা মানুষকে তাদের সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, আদর্শ, বিবেক, যেমন সত্য কথা বলা, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, ভালো কাজ করা, এগুলোকে নৈতিকতা বলা হয়। মূল্যবোধ হলো সামাজিক কাঠামোবদ্ধ রীতিনীতি যার মাধ্যমে একজন মানুষ তার সামাজিক সঠিক দায় দায়িত্ব বোধ পালন করতে সক্ষম হয় এবং সমাজের খারাপ কাজের প্রতিবাদ করতে শিখে এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে সক্রিয় ভূমিকা পালন করে।
এটা হলো এক ধরনের সামাজিক বিধান বা সামাজিক কাঠামোর একটা গুরুত্বপূর্ণ অংশ, নৈতিকতা এবং মূল্যবোধ। সুশাসন হলো সেই শাসন ব্যবস্থাকে আমরা বুঝবো যে শাসন ব্যবস্থায় জনগণের মৌলিক মানবিক চাহিদা পূরণ, জনগণের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় প্রণীত আইন দ্বারা রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়, তাকেই সুশাসন বলা হয়। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা অনস্বীকার্য। সরকারের উদ্যোগ এবং কার্যকরী পদক্ষেপের মাধ্যমেই যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হতে পারে। তবে সুশাসনের অন্যতম পূর্ব শর্ত হলো নৈতিকতা এবং মূল্যবোধ। ওই রাষ্ট্রের নাগরিকের মধ্যে যদি, এবং শুধু নাগরিক নয়, সরকার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বস্তরের মানুষের মাঝে যদি নৈতিকতা এবং মূল্যবোধ প্রতিষ্ঠিত না থাকে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কাজে একটি রাষ্ট্রে সরকারের যদিও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তারপরে সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত হলো নৈতিকতা এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তোলা তথা সুনাগরিক গড়ে তোলা। একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সরকারকে যে ভূমিকা পালন করতে হবে, সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ করা। সংবিধানে যদি নাগরিকের মৌলিক অধিকার সন্নিবেশিত না থাকে, উল্লেখ করা না থাকে, মূল নাগরিকের মৌলিক অধিকারগুলো বিশ্লেষণ করা না থাকে, তাহলে সেই অধিকারগুলো বাস্তবায়ন হওয়ার সুযোগ থাকে না। কাজেই সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার সন্নিবেশিত থাকতে হবে, নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। একটি রাষ্ট্রে যদি সরকারের ভয়ে ভীত হয়ে মানুষ মত প্রকাশ করার সুযোগ না পায়, তাহলে সেই রাষ্ট্রের নাগরিকের যে আকুতি বা চাওয়া পাওয়া সেটা প্রকাশ পাবে না। কাজে নাগরিককে তার মত প্রকাশ করার বাক স্বাধীনতা দিতে হবে। শান্তিপূর্ণ উপায়ে সরকার সমস্যার সমাধান করতে হবে। রাষ্ট্রীয় যে কোনো সমস্যায় শান্তিপূর্ণ ভাবে সেই সমস্যাগুলো কারণ উদ্ঘাটন করে সেটার প্রতিকার করতে হবে। দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। সরকার রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দায়িত্বশীল এবং দায়বদ্ধতামূলক কার্যক্রম প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রের সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটা তন্ত্রের যে কর্তা ব্যক্তিরা থাকবেন, তাদের দায় দায়িত্ব সম্পন্ন করে তুলতে হবে এবং তাদের প্রতিটি কর্মের দায় নিতে হবে এবং সেটার জবাবদিহিতার সুনিশ্চিত করতে হবে। একটি রাষ্ট্রে যদি কোনো জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা অনাচার, অবিচার এবং দায়িত্ব জ্ঞানহীনতা এবং দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যদি সরকার জবাবদিহিতা সুনিশ্চিত করতে পারে, প্রতিটি কর্মচারী, কর্মকর্তা, জনপ্রতিনিধি, সরকারের প্রধান প্রত্যেকেই তার কর্মের জন্য যদি জবাবদিহিতার সুস্পষ্ট সুযোগ থাকে, তাহলে নাগরিকের অধিকারগুলো বাস্তবায়ন হবে, রাষ্ট্র যথাযথ আইন দ্বারা পরিচালিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা যদি দেখি যে, লক্ষ্য করি যে একজন সাধারণ মানুষকে পুলিশ ধরে নিয়ে গেল, তাকে অন্যায়ভাবে জুলুম করে তাকে ভয়ঙ্কর অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিবে বা অপরাধীর তালিকায় নাম ঢুকিয়ে দিবে, এরকম ভয়ভীতি থেকে যদি টাকা নেয় আনরুলি ভাবে এবং ছেড়ে দেয়, তাহলে এটা কি একটি বড় ধরনের অন্যায় সংগঠিত হবে। কিন্তু যদি পুলিশ তার কার্যে জবাবদিহিতা করে, একজন শিক্ষক তার শ্রেণীকক্ষে ক্লাস দান করতেছে, পাঠদান করতেছে, তার যদি জবাবদিহিতা না থাকে, তাহলে ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারবে না। একজন সরকারি অফিসের কর্মচারী বা কর্মকর্তা যদি তার কাজের জবাবদিহিতা না থাকে, তাহলে সে সঠিক দায় দায়িত্বটি পালন করবে না। এই জন্য রাষ্ট্রের সর্বক্ষেত্রেই প্রতিটি ব্যক্তির কর্মের জবাবদিহিতা থাকতে হবে। স্বচ্ছ ও কার্যকর সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার তার কার্যক্রমে স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতার পরিচয় দিবে, তাহলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে। এবং প্রতিটা কাজে সরকারকে জনসম্মতি নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে। অর্থাৎ পার্লামেন্টে যদি জনগণের প্রতিনিধির মতামত গ্রহণের মাধ্যমে সরকার রাষ্ট্রে তার কার্যক্রমগুলো বাস্তবায়ন করে এবং সেখানে যদি পূর্বেই জনগণের প্রতিনিধি জনমত নেওয়া হয়, তাহলেই
সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে। যদি একই সরকারের কর্তৃত্ব বিরাজ থাকে, অন্য রাজনৈতিক দলগুলো তার কর্মকাণ্ড স্বাধীনভাবে গঠনমূলকভাবে পরিচালনা করার সুযোগ না পায়, তাহলেও সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এই জন্য রাজনৈতিক করার বা রাজনৈতিক দল গঠন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, সভা সমাবেশ করার সুযোগ দিতে হবে। সরকার তার প্রত্যেকটা কাজের জন্য পার্লামেন্টকে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে এবং প্রতিটি মন্ত্রী, এমপি তাদের, এমনকি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তারা তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করবে। বিতর্কের বিষয় সম্পর্কে সাবধানতা। এমন কোনো কাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা যাবে না যেটা রাষ্ট্রে বিতর্ক সৃষ্টি করবে। আইনসভাকে গতিশীল করতে হবে। সহিংসতা পরিহার করে আলোচনার মাধ্যমে সংকট নিরসন করার উদ্যোগ নিতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। নাগরিককে গণতান্ত্রিক শিক্ষা দিতে হবে এবং নাগরিকের সাথে সুআচরণ করতে হবে। প্রতিটি মানুষের কর্মের ব্যবস্থা করতে হবে। মানুষের যত অধিকার আছে, আইনগত, সামাজিক, রাজনৈতিক, সব ধরনের অধিকার বাস্তবায়নে সরকারকে সতর্ক থাকতে হবে এবং তাকে দায়িত্বশীল হতে হবে। আইনসভাকে গতিশীল ও কার্যকর করতে হবে। অকার্যকর আইনসভা থাকলে কোনো রাষ্ট্রে গণতন্ত্র বা সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকে না। এক কথায় বলতে গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ পার্লামেন্ট যে আইনগুলো তৈরি করে বা রাষ্ট্রের যে আইনগুলো বলবৎ আছে, সেই আইনগুলো দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। সরকারের প্রতিটা বিভাগের ক্ষমতার মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। বিচার বিভাগকে স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে আইন অনুযায়ী অপরাধের বিচার কাজ পরিচালনা করতে পারে। কার্যকরী মানবাধিকার কমিশন গঠন করতে হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল গঠন করতে হবে। কারণ সরকারের কাজ যথাযথ নিরীক্ষার জন্য ন্যায়পাল কাজ করবে। ঠিক মানবাধিকার কমিশন রাষ্ট্রের প্রতিটি স্তরে মানুষের অধিকারগুলো সুরক্ষিত হচ্ছে কিনা, মানুষটার ন্যায্যতা প্রাপ্য হচ্ছে কিনা, এই বিষয়গুলো যাচাই করবে এবং এগুলো বাস্তবায়নে সরকারকে সুপারিশ করবে। এই বিষয়গুলো যদি সরকার বাস্তবায়ন করে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন পীড়ন না করে তাদেরকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক রাজনৈতিক তথা গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা হবে। এর মাধ্যমে রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত হবে। অর্থনীতি কি? আমরা এখান থেকে তোমাদের বাড়ির জন্য একটি কাজ থাকলো যে জাতিসংঘ কর্তৃক গৃহীত মৌলিক ও মানবাধিকার সমূহ কি কি, এটা তোমরা ভালো করে শিখে তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসেবে খাতায় লিপিবদ্ধ করবে। পরবর্তী সময় এটা তোমরা আমার নিকট জমা দিবে। অর্থনীতি শব্দটি আমরা ইংরেজি ইকোনমিক শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে জানি। এটাকে কেউ অর্থবিজ্ঞান, কেউ ধনবিজ্ঞান বা কেউ অর্থবিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। অর্থনীতি শব্দটি যখন প্রথম অ্যাডাম স্মিথ অবতারণা করেন, তখন অনেকে এটাকে হাস্য রহস্যের বা উপহাস করেছেন। কেউ কেউ বলেছেন এটা আবার কি ধরনের বিজ্ঞান, অর্থনীতি আবার বিজ্ঞান হয় কিভাবে? অর্থনীতি একটি পরিপূর্ণ সামাজিক বিজ্ঞান। এটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বৈজ্ঞানিক সমাধান দিয়ে থাকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকে। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেক মানুষের সম্পদের তুলনায় অথবা সামর্থ্যের তুলনায় তার চাহিদা বেশি। কাজেই কিভাবে সীমিত সম্পদ দ্বারা সীমাহীন অভাব বা চাহিদার পূরণ করা যায়, অর্থনীতি সেই শিক্ষায় দিয়ে থাকে। গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে ইংরেজি ইকোনমিক শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিরূপ হলো অর্থনীতি। কাজে অর্থনীতি সমাজের মানুষের বা রাষ্ট্রের মানুষের অর্থনৈতিক জীবন স্বাচ্ছন্দ্যময় করার জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান গবেষণার মাধ্যমে কলা কৌশলগুলো নির্ধারণ করে এবং সেই অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার জীবনকে পরিচালিত করে, যদি কোনো রাষ্ট্র সেই কাজগুলো যথাযথভাবে করে, যদি কোনো প্রতিষ্ঠান সেই অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে কাজগুলো সম্পন্ন করে, তাহলে ব্যক্তি, রাষ্ট্র, সমাজ বা প্রতিষ্ঠান সাফল্যের দিকে
যেতে পারে। অর্থনীতির দুটি ধারণা রয়েছে, একটি ব্যষ্টিক অর্থনীতি, অপরটি সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থ ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ হলো মাইক্রো ইকোনমিক্স এবং সমষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ হলো ম্যাক্রো ইকোনমিক্স। তাহলে অর্থনীতির এই দুটি ধারণা সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তবে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ অর্থনীতির পরিপূর্ণ সংজ্ঞা প্রদান না করলেও অর্থনীতিকে একটি পরিপূর্ণ অর্থবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং এক সময় যে অর্থনীতি নিয়ে হাস্যরহস্যের সৃষ্টি হয়েছিল, যেটাকে উপহাস করা হয়েছিল, এখন প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার, প্রতিটি প্রতিষ্ঠান, বিশ্বের প্রতিটি রাষ্ট্র এটিকে তার প্রধান কর্ম হিসেবে গ্রহণ করে থাকে। যদি একটি সঠিক পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা না হয়, তাহলে একজন ব্যক্তির জীবনে যেমন ব্যর্থতা নেমে আসে, একটি প্রতিষ্ঠানের যেমন ব্যর্থতা নেমে আসে, একটি রাষ্ট্রের তেমনি ব্যর্থতা নেমে আসতে পারে। আমরা যদি লক্ষ্য করি যে আমরা আমাদের রাষ্ট্রের দিকে যদি দৃষ্টি দেই, তাহলে দেখব যে প্রতি বছর জুন মাসে একটি অর্থনৈতিক পরিকল্পনা আমাদের অর্থমন্ত্রী পার্লামেন্টে উত্থাপন করেন। সেটা পার্লামেন্ট সদস্যরা আলোচনা পর্যালোচনার মাধ্যমে, সংযোজন বিয়োজন সংশোধনের মাধ্যমে সেই পরিকল্পনাটি অনুমোদনের পর সেই পরিকল্পনা অনুযায়ী পরিপূর্ণ রাষ্ট্রটি পরিচালিত হয়। আমরা যদি আমাদের পরিবারের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের পরিবারের যে প্রধান কর্তা ব্যক্তি, তিনি যে আয় করেন, তার যে আয়ের এরিয়া আছে, সেই অনুযায়ী তিনি তার মাসিক বা বাৎসরিক সাংসারিক জীবন পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন। শুধু ব্যক্তিগত, পারিবারিক বা রাষ্ট্রীয় জীবন পরিচালনায় নয়, প্রতিটা ক্ষেত্রেই ব্যয় নির্বাহের পাশাপাশি সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনাও চলে আসে। কাজে অর্থনীতি মানুষকে এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা দিয়ে থাকে। এবং এই অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা কি, আমরা যদি লক্ষ্য করি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কারিগরি শিক্ষার্থী বা একজন সাধারণ মানুষ, একজন কর্মজীবী, একজন ইন্ডাস্ট্রিয়াল, একজন ব্যবসায়ী, প্রতিটা মানুষেরই অর্থনীতির জ্ঞান প্রয়োজন। কাজেই আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে, আমরা যদি ফরমেটিভ ভাবে অর্থনীতি সম্পর্কে ধারণা অর্জন করি, তাহলে প্রতিটি ব্যক্তি তার কর্মক্ষেত্রের মাধ্যমে, তার কর্মদক্ষতার মাধ্যমে তার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আনয়ন করতে পারবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা যদি বলতে চাই, তাহলে এক কথায় বলা যায় যে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের শতকরা ৮০% আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নির্বাহ করে থাকেন। দেশের প্রতিটা সেক্টরেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্ম সুযোগ রয়েছে এবং তারা সার্বক্ষণিকভাবে অর্থনৈতিক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে থাকে। কাজে তাদের ভিতরে যদি অর্থনীতির স্বচ্ছ ধারণা থাকে, তাহলে আমাদের রাষ্ট্রীয় উন্নয়ন অব্যাহতভাবে এগিয়ে যাবে। এবং প্রতিটি ব্যক্তি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ সমাজের সকল মানুষকে তাদের ব্যক্তিগত জীবনের কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তাহলে একজন মানুষের ব্যক্তিগত জীবনে অর্থের প্রয়োজন আছে, অর্থ আয়ের প্রয়োজন আছে, অর্থ ব্যয়ের প্রয়োজন আছে। তাহলে সঠিক অর্থনৈতিক পরিকল্পনা যদি একজন মানুষ জানতে পারে, তাহলে তার আয় ব্যয়ের সঙ্গতির মাধ্যমে এবং সেটা পরিকল্পিতভাবে অর্থ ব্যয়ের মাধ্যমে তার জীবনকে সুখময় করতে পারে। শুধু অর্থ আয় করার চেয়ে অর্থ ব্যয় করা কঠিন সাধ্য বিষয়। যদি কেউ পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করতে পারে, তাহলে তার জীবনে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয় না। সম্পদ ও সম্পদের প্রকৃতি সম্পর্কে ধারণা অর্জন করতে গেলে অর্থনৈতিক অধ্যয়ন করা প্রয়োজন। সম্পদ কি, সম্পদের বৈশিষ্ট্য কি, কিভাবে সম্পদ হতে পারে, এই সম্পদের সার্বিক বিষয় জানার জন্য অর্থনীতি পাঠ করা দরকার। উৎপাদন, বিনিময়, বুক ইত্যাদি বিষয় সম্পর্কেও অর্থনীতি পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। অর্থনীতি মানুষের কর্মকাজে, সমাজবদ্ধ মানুষের যাবতীয় কার্যের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকে। আমরা যদি খেয়াল করি যে অনেকের আয় যদি সমকক্ষ হয়, তাহলে সে যদি সঠিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করতে না পারে, অর্থাৎ পরিকল্পিতভাবে যদি অর্থনৈতিক জীবন নির্বাহ না করতে পারে, তাহলে তার জীবনে অভাব অনটনের সীমা থাকে না। কাজেই
মানুষকে ভবিষ্যৎ জীবনের উন্নতির লক্ষ্যে, একটি পরিকল্পিত জীবন পরিচালনার লক্ষ্যে অর্থনীতি পাঠ করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। এখন আমরা কিছু অর্থনীতির মৌলিক বিষয় সম্পর্কে ধারণা অর্জন করব, যে পণ্য কি। সাধারণ ভাষায় পণ্য কি? পণ্য বলতে আমরা সাধারণ ভাষায় বুঝি যে কোনো বস্তুগত সামগ্রীকে, কিন্তু অর্থনীতির ভাষায় পণ্য হলো যার ভিতরে যে পণ্য হলো বস্তুগত অবস্তুগত সব ধরনের পণ্য হতে পারে। পণ্য যা মানুষের উপযোগ, যে বস্তুর উপযোগ আছে তাকেই পণ্য বলা হয়। উপযোগ বিনষ্ট হলে সেই দ্রব্য বা বস্তুগত সামগ্রীকে পণ্য বলা যাবে না। পণ্য বা দ্রব্যের বিভিন্ন ধরন আছে: বস্তুগত, অবস্তুগত পণ্য বা দ্রব্য, হস্তান্তরযোগ্য পণ্য, অহস্তান্তরযোগ্য পণ্য, ভোগ্য পণ্য, উৎপাদক পণ্য, অবাধলব্য পণ্য, অর্থনৈতিক পণ্য, ব্যক্তিগত পণ্য, সরকারি পণ্য। এখন আমরা যদি হস্তান্তরযোগ্য পণ্য এবং অহস্তান্তরযোগ্য পণ্য বলি, তাহলে সেটা কি ধরনের হবে? যেমন ভূমি, যন্ত্রপাতি, এগুলো হস্তান্তরযোগ্য পণ্য। কবির প্রতিভা, এটা অহস্তান্তরযোগ্য পণ্য। শিল্পীর সুর, গান, এটা অহস্তান্তরযোগ্য পণ্য। বস্তুগত পণ্য যেমন কলম, কাগজ, এগুলো বস্তুগত পণ্য। অবস্তুগত পণ্য যেমন আহ জ্ঞানীর জ্ঞান, কবির কবিত্ব, সাহিত্যিকের সাহিত্য, সাহিত্যিক যে দক্ষতা, এগুলো অবস্তুগত পণ্যের মধ্যে পড়ে। ভোগ্য পণ্য, যে পণ্য সরাসরি ভোগ করা যায় তাকে ভোগ্য পণ্য বলে। যেমন কাগজ, কাগজটা নিয়ে আমরা সরাসরি লিখতে পারি, অথবা কলম, কলম দিয়ে সরাসরি লিখতে পারি, এটা ভোগ্য পণ্য। আর উৎপাদক পণ্য হলো কোনো ভোগ্য পণ্য উৎপাদন করতে গেলে যে পণ্য ব্যবহার করতে হয় তাকে উৎপাদক পণ্য বলে। যেমন কলম তৈরি করতে গেলে তার কালি প্রয়োজন হয়েছে, তার জন্য প্লাস্টিক ব্যবহার করতে হয়েছে, এগুলো হলো কি উৎপাদক পণ্য। এরপরে আসো যে অবাধ লভ্য পণ্য এবং অর্থনৈতিক পণ্য। অবাধ লভ্য পণ্য কোনটাকে বলা হয়? যে পণ্য আমরা অবাধে পেতে পারি, যার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। যেমন প্রকৃতির বাতাস, প্রাকৃতিক সূর্যের আলো, এগুলো কি সাগরের পানি, নদীর পানি, এগুলো অবাধলব্য পণ্য। কারণ এগুলো পেতে গেলে আমাদের কোনো অর্থ খরচ করতে হয় না। কিন্তু যখন বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে আমরা বাতাস বা আলো পাই, সেটা হলো অর্থনৈতিক পণ্য। ব্যক্তিগত পণ্য, যেমন আমার ব্যক্তিগত যে পণ্য সামগ্রী আছে, কলম, শার্ট, প্যান্ট, আমার কম্পিউটার, এগুলো কি আমার ব্যক্তিগত পণ্য। আর আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, সেই প্রতিষ্ঠানে যে বেঞ্চ ব্যবহার করছি, যে ডায়াস টেবিল ব্যবহার করছি, যে ফ্যানের বাতাস আমরা বুক করতেছি, এগুলো হলো সরকারি পণ্য। অর্থাৎ যে পণ্যগুলোর মালিক সরকার, নাগরিক বুক করে, তাকে সরকারি পণ্য বলা হয়ে থাকে। তো এখান থেকে তোমাদের বাড়ির জন্য যে কাজ থাকবে, যে সম্পদ কি, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে আমরা জানি যে একটি পণ্য বা দ্রব্য সম্পদ হতে গেলে তার তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়। যেমন যেমন তার কি থাকতে হবে? বাহ্যিকতা থাকতে হবে, তার উপযোগ থাকতে হবে, তার হস্তান্তর যোগ্যতা থাকতে হবে, এবং তার দুষ্প্রাপ্যতা থাকতে হবে। অর্থাৎ কোনো দ্রব্য যদি সম্পদ হতে চায়, তাহলে তার ভিতরে তিনটি গুণ থাকতে হবে। কি থাকতে হবে? উপযোগ থাকতে হবে, দুষ্প্রাপ্যতা থাকতে হবে, তার বাহ্যিকতা থাকতে হবে, হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। তাহলে কোনো বস্তুর মাঝে যদি এই চারটি গুণ না থাকে, তাহলে তাকে সম্পদ বলা যাবে না। এবার আসো উপযোগ কি। কোন দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকেই উপযোগ বলা হয়। অর্থাৎ আমরা একটি কলম দিয়ে যখন লিখি, তার যতক্ষণ পর্যন্ত কালি আছে, সেটা কি একটি, এটার কি উপযোগ আছে। যখন এটার উপযোগ কালি থাকবে না, এটার কোনো উপযোগ থাকবে না, তখন সেটার পণ্য বা দ্রব্য হবে না। সেটা কি হবে?
রাষ্ট্রে পরিণত হবে। মূল্য, কোনো দ্রব্য আদান প্রদানের জন্য তার যে বিনিময়ের হার, সেটাকে মূল্য বলা হয়, বিনিময় মূল্য বলা হয়। আর এই বিনিময় মূল্যকে যখন টাকার অঙ্কে প্রকাশ করা হয়, তাকে বলা হয় দ্রব্যের দাম। যেমন ১ কেজি চালের বিনিময়ে ১ কেজি আটা, ২ কেজি আটা পাওয়া যাবে। তাহলে ১ কেজি চাল এবং ২ কেজি আটা, এটার যে বিনিময়ের হার, এটাকে বিনিময় মূল্য বলা হয়ে থাকে। আর ১ কেজি চালের দাম ৳৫০, এটা হলো চালের দাম। ২ কেজি আটার দাম ৳৫০, এই ৳৫০ হলো এই দ্রব্যের দাম। সম্পদ সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে একটি দ্রব্যের যদি ৪ টি উপাদান থাকে, বৈশিষ্ট্য থাকে, তাহলে সেটাকে, সেই পণ্যকে আমরা কি বলবো? সম্পদ বলবো। ভোগ, কোন দ্রব্যের বা পণ্যের অভাব উপযোগ বিনষ্ট করাই হলো ভোগ। সাধারণ ভাষায় আমরা কোন সুযোগ সুবিধা ব্যবহার করাকে ভোগ বলি। কিন্তু অর্থনীতি ভাষায় ভোগ হলো কোন পণ্য, দ্রব্য বা বস্তুর উপযোগ নিঃশেষ করাই হলো ভোগ। বন্টন হলো কোন দ্রব্য পণ্যকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা বা ওটাকে কাজে লাগানোই হলো বন্টন। আয়, একজন ব্যক্তি তার শ্রম দ্বারা যে পরিমাণ পারিশ্রমিক অর্জন করে বা অর্থ উপার্জন করে, তাকে আয় বলা হয়ে থাকে। তাহলে বেতন কি? বেতন হলো একজন ব্যক্তি তার কর্মের জন্য মাসিক বা বাৎসরিক হারে যে অর্থ পায় বা সম্মানী পায়, তাকে বেতন বলা হয়ে থাকে। মজুরি, একজন ব্যক্তি তার কাজের সাথে কাজের বিনিময়ে চুক্তিবদ্ধভাবে যে অর্থ লাভ করে, তাকে মজুরি বলা হয়ে থাকে। তাহলে সঞ্চয় কি? সঞ্চয় হলো একজন ব্যক্তি তার শ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ ব্যক্তিগত এবং পারিবারিক ব্যয় নির্বাহের পর যে অবশিষ্ট অংশটুকু উদ্বৃত্ত রাখে বা জমিয়ে রাখে, সেটাকে সঞ্চয় বলা হয়ে থাকে। বিনিয়োগ, সঞ্চিত টাকা যখন উৎপাদনমুখী খাতে খরচ করা হয়, তখন তাকে বিনিয়োগ বলে। যেমন একজন ব্যক্তি তার উপার্জিত অর্থ দ্বারা তার ব্যক্তিগত এবং পারিবারিক ব্যয় নির্বাহের পর অল্প অল্প করে উদ্বৃত্ত টাকা জমিয়ে রেখে তখন সে একটি কি গরু ক্রয় করলো বা এখন জমি ক্রয় করলো, সেখানে আবার উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো, সেখান থেকে উৎপাদন হতে থাকলো। এই ধরনের খরচ করাকে বিনিয়োগ বলা হয়ে থাকে। তো এখান থেকে তোমরা এই ছোট ছোট বিষয়গুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বে। তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে, মিড টার্ম পরীক্ষা অথবা সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আমরা যে ৩টি অধ্যায় আলোচনা করলাম, তার মধ্য থেকে ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে বেটু কি, অথবা বেটু প্রদানের ক্ষমতা কার আছে, জাতিসংঘের শাখা কয়টি, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত। আবার এরকম করে আসতে পারে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত অথবা অস্থায়ী সদস্য সংখ্যা কত। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আমরা জানি যে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের দি হ্যাগ শহরে অবস্থিত। যা অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অর্থনীতির শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে, ইংরেজি ইকোনমিক্স, যার বাংলা প্রতিশব্দ অর্থনীতি। এখন সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসতে পারে, জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য কি? জাতিসংঘের দৃষ্টিতে মৌলিক মানবাধিকারগুলো কি কি? নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন কি? আলাদা আলাদা ভাবে আসতে পারে। প্রতিটার সংজ্ঞা তোমরা সুন্দরভাবে লিখবে। সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কি? সঞ্চয় ও বিনিয়োগ বলতে কি বোঝো, অথবা সঞ্চয় ও বিনিয়োগের পার্থক্য লিখো, অথবা মূল্য ও দামের পার্থক্য কি? এই ধরনের যে সংক্ষিপ্ত বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো তোমাদের ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। পরীক্ষায় বড় প্রশ্ন হিসেবে যেগুলো আসতে পারে, যেমন নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। জাতিসংঘের বাংলাদেশের ভূমিকা কি? সংক্ষেপে ব্যাখ্যা করো। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা ব্যাখ্যা করো।
কারিগরি শিক্ষার্থীদের অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের মিড টার্ম অথবা সেমিস্টার ফাইনাল থেকে, ফাইনাল পরীক্ষায় তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে পড়বে। পাশাপাশি অধ্যায়ের যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম, আলোচনা করলাম, এগুলো তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করেছো এবং তোমরা বাসায় আরেকটু মনোযোগ দিয়ে বইগুলো পড়বে, বিষয়গুলোর ব্যাখ্যা বোঝার চেষ্টা করবে এবং সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে। তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের প্রতি শুভকামনা থাকলো। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করো। পাশাপাশি নিজেকে নিরাপদে সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলো। সমাজের অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করো। তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস করার সময় প্রতিষ্ঠানের ভিতরে যখন আসবে তখন সর্বদা সামাজিক দূরত্ব মেনে চলবে। সকলকে নৈতিকতা মূল্যবোধ বজায় রেখে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করবে। তোমাদের অগ্রযাত্রা সফল হোক। আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।